জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে না আসলেও বিরোধী দলের পরামর্শ নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক, দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ৩৫ জুলাই ফ্যাসিস্ট বাহিনীর হামলায় শহীদ হয় শতাধিক। একদিন এগিয়ে আসে মার্চ টু ঢাকা কর্মসূচি, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ। বেরোবিতে জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী ঘিরে ছাত্রদল শিবির সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও হাতাহাতি। স্পেনের সৈকতে অভিবাসীদের মানবেতর দিন যাপন, সীমান্ত পাহারায় ইইউর তাগিদ। ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক আজ। এবং সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাফুফের বড় চমক, বাংলাদেশের কোচিং স্টাফে 3 বিদেশি কোচের নিয়োগ চূড়ান্ত। আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই, জানিয়েছেন কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। জাতীয় সংসদ সচিবালয়ে কমিটির প্রথম বৈঠকের এক পর্যায়ে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থান এবং শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে। সব অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের কাছে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় প্রতিশ্রুতি দেন তিনি। সংস্কার কমিশনের 48টি প্রস্তাবের অধিকাংশে ঐক্যমত্য থাকলেও কিছু বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি। এছাড়া বিরোধী দলীয় সদস্যরা চাইলে যে কোনো সময় কমিটিতে যোগ দিতে পারবেন বলেও জানান তিনি। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে সামনে রেখে এবং ধারণ করে সংবিধান সংশোধন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল খুরিজি। রাষ্ট্রীয় সফরে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। জুলাইয়ের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ৭১-এর মতো ২৪কে হারিয়ে যেতে দেয়া হবে না এবং জুলাই জাদুঘর খুলে না দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া সহ জুলাই যোদ্ধাদের উপর হামলা মামলা সহ গুম খুনের বিচার না হওয়ায় সমালোচনাও করেন তিনি। এই ২৪-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পরে ব্যাপকভাবে বদলে গেছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে। তার ঠিক বিপরীতে গিয়ে এখন তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। শেখ হাসিনার পদত্যাগ দাবির এক দফা ঘোষণার পর আরও তীব্র হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ। ২৪-এর ৪ আগস্ট ছিল জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে রক্তক্ষয়ী দিন, যেদিন সরকারি বাহিনী এবং আওয়ামী লীগের অস্ত্রধারীর গুলিতে প্রায় ১০০ জন নিহত হয়। আর এর প্রেক্ষিতে পূর্বঘোষিত ৬ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করা হয়। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মাসুদ আলা বনি। ৩ আগস্ট শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি জানিয়ে ৬ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর ৪ আগস্ট রাজপথে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে ছাত্র জনতা। সারা দেশ থেকে অভ্যুত্থানকামী মানুষের ঢাকায় আসা ঠেকাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ৩ আগস্ট রাত থেকে ৪ আগস্ট দিনব্যাপী সারা দেশে সরকারি বাহিনী ও আওয়ামী অস্ত্রধারীদের হত্যাযজ্ঞ চলে। শাহবাগে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, অগ্নিসংযোগ করা হয় যানবাহনে। এদিন আন্দোলনকারীদের উপর গুলি চালানো বন্ধের আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এবং আন্তর্জাতিক তদন্ত চাই। শাহবাগ ছাড়াও সায়েন্স ল্যাব, বাংলা মোটর, যাত্রাবাড়ি, মহাখালী, ধানমন্ডি ২৭, মিরপুর ১০, উত্তরা, রামপুরা ও বাড্ডা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত 20 জেলায় সংঘর্ষ ও গুলিতে 93 জনের নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত হয় 15 পুলিশ সদস্য। উত্তাল পরিস্থিতিতে দেশব্যাপী কারফিউ জারি ও 4G মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 5 আগস্ট থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব পেশ করে। এতে শিক্ষক, বিচারক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চালুর আহ্বান জানানো হয়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ নিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ ও গুলিতে নিহতের সংখ্যা বাড়তে থাকায় পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্টে নিয়ে আসা হয়। গোটা রাজধানীকে ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটাতে নানা বাধা বিপত্তি পেরিয়ে ঢাকার প্রবেশমুখ ও আশেপাশের এলাকায় আসতে থাকেন লাখো মানুষ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় বহিরাগত এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে 144 ধারা জারির জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 4 আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত সহ যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এদিকে বিকেলে আবু সাইদ চত্বরে বিক্ষোভ মিছিল করবে রংপুর মহানগর ছাত্রদল। অন্যদিকে বিকেল 5টায় লালবাগ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করবে ছাত্র শিবির। ছাত্রদল এই বিশ্ববিদ্যালয়ে এখন অবধি কোনো হল দখল করেনি, সিট বাণিজ্য করেনি। কোনো ছেলেকে বা কোনো কাউকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জোর করে প্রোগ্রাম নিয়ে আসেনি। এটা আমরা প্রত্যাশা করি নাই। তারা আমাদের উপর আক্রমণ করতে পারে, একবার না একাধিকবার, 4বার 5বার আক্রমণ করে, তারপরে আমরা ধৈর্য ধারণ করেছি। তারা এখনো 34 জুলাই আসেনি। ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে, সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে। তাদের যে সিনিয়র সংগঠনগুলো রয়েছেন, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি। বিশ্ববিদ্যালয় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যিনি বলেছেন, তার সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে এবং আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধিদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় জ্যাকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম আরিফ সহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে জকসু। আর ঘটনার পর জকসু নেতারা অডিটোরিয়ামের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। এই ঘটনায় বিচার এবং শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান জকসু নেতারা। সিরাজগঞ্জে সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, আর এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সকালে যমুনা সেতুর পশ্চিম পার শহীদ এম মনসুর আলী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে যাত্রীবাহী ট্রেন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এদিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। দর্শক, এই ঘটনার বিস্তারিত তথ্য জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আব্দুস সামাদ সাইম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সাইম, একটু জানাবেন যে এখন কি অবস্থা, কোনো কিছু জানতে পারলেন কিনা, কখন নাগাদ ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ সচল হবে? কলে ধন্যবাদ। সকাল 10:55 এই শহীদ মনসুর আলী স্টেশনে কিন্তু এই রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন যে রয়েছে সেই ট্রেনটির কিন্তু একটি চাকা কিন্তু ভেঙে পড়ে যায়। এ কারণে কিন্তু আসলে এই ট্রেন চলাচল এই যে উত্তরবঙ্গের সাথে ঢাকা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে চাকাটি যে রয়েছে ভেঙে পড়ে রয়েছে এবং অপর একটি চাকা কিন্তু ভেঙে রাস্তার ওই পাশে চলে গিয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন ট্রেনটি জামতল স্টেশন পার হওয়ার পরেই কিন্তু
এই চাকাটিতে ডিস্টার্ব শুরু হয় এবং ধোঁয়া বের হতে শুরু হয়, কিন্তু যে চালক রয়েছে তিনি কিন্তু বিষয়টি বুঝতে পারেননি এবং ট্রেনটি দ্রুত গতিতে আসার পরে এই স্টেশনে আসার সাথে সাথে কিন্তু শব্দ হয়ে কিন্তু ট্রেনের চাকাটি ভেঙে পড়ে যায়। এতে কিন্তু যাত্রী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামার পরে সবাই হুড়োহুড়ি করে নেমে যায় এবং এই ঘটনায় আমরা যতটুকু জেনেছি কোনো হতাহতের বা আহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছিল। এই ঘটনার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যমুনা সেতু পূর্ব পারে কিন্তু 3 থেকে 4টি ট্রেন আটকা পড়ে রয়েছে এবং পশ্চিম পারে কিন্তু 2টি ট্রেন আটকা পড়ে রয়েছে এবং এই উদ্ধার কাজ এখনো কিন্তু শুরু হয়নি। আমরা যতটুকু জেনেছি রিলিফ ট্রেনটি কিন্তু আসলে ঈশ্বরদী থেকে রওনা হয়ে উল্লাপাড়া পর্যন্ত এসেছে। আসার পরে উদ্ধার কার্যক্রম শুরু হবে, এরপর শেষ হলে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে ট্রেনের লাইনচ্যুত সর্বশেষ। ফিরছি স্টুডিওতে কলি আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে সাইম। আগামী 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ করতে চায় প্রসিকিউশন, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এসব কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা সহ যতগুলো মামলায় রায়ের পর আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে, আর দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গুম এবং ক্রসফায়ারে 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং তারেক সাইদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে নিজে যদি এসে যদি উনি আইনের কাছে সমর্পণ করেন নিজেকে, উনি নিজে নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। 2 প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। সরকার ভূরাজনৈতিকভাবে কোনো চাপে নেই, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে সম্পর্ক রাখতে চায় সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। উনি যদি নিজেই ফিরে আসেন, ফাঁসির আসামি হিসেবে দেশে আসলেই গ্রেফতার হবেন। আরও বলেন, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিবেন কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি, আর গ্যাসের সংকট কিছুদিনের মধ্যে ধাপে ধাপে কমে আসবে বলেও জানান তিনি। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। সব দিকে সবার সাথে তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। যে সরকার একই সাথে আমেরিকার সাথে চুক্তি নিয়ে কথা বলছেন, যেটা ইন্টারিমের সময় হয়েছিল, আমেরিকার সাথে তার যোগাযোগ, তার সম্পর্ক চলা, একই সাথে সে রাশিয়ার সাথে, মানে এটা তো খুবই এক অর্থে সারপ্রাইজিং, সেটা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। সো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের নানামুখী পদক্ষেপে আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। চীন, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসছে বিনিয়োগ প্রস্তাব। তবে এসব প্রস্তাব বাস্তবে রূপ দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা এবং ব্যবসার পরিবেশ উন্নত করাই এখন বড় চ্যালেঞ্জ। ফারজানা রিয়ার প্রতিবেদনে বিস্তারিত। লাগামহীন মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে গত কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বিদেশি বিনিয়োগকারীরা। তবে রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকারের বিনিয়োগ বান্ধব উদ্যোগের কারণে আবারও বাংলাদেশমুখী বিদেশিরা। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, বাংলাদেশের কৃষি, তথ্য প্রযুক্তি ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। চট্টগ্রামের চায়না অর্থনৈতিক অঞ্চলেরও যাত্রা শুরু হয়েছে এরই মধ্যে। এর বাইরে ওমান, সৌদি আরব, মালয়েশিয়ার মতো দেশও বিনিয়োগ নিয়ে আসতে চায় বাংলাদেশে। ইকোনমিক জোন এগুলোর তো বেশ কিছু অলরেডি আছে, যেগুলো আরো ভালোভাবে চালু করা, এগুলো তো অবকাঠামো দেয়া, এগুলোর কথা বলা হচ্ছে। কিছু কিছু নীতিমালা গ্রহণ করা হচ্ছে, সিঙ্গেল উইন্ডো
তারপরে লজিস্টিক্স পলিসির বাস্তবায়ন, এগুলোতেও তারা আগ্রহী হচ্ছে না। কিন্তু বিদেশি এসব বিনিয়োগের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির সংকট এই মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। গ্যাসের অভাবে শিল্পের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। যে বিদ্যুৎ উৎপাদনটা আসলে এইচএফও দিয়ে করা যেত, সেটা করতে হচ্ছে গ্যাসে, এবং গ্যাসে যেহেতু সাপ্লাই সংকট হচ্ছে, এবং একই সাথে সাথে বিদ্যুতের জন্য যে গ্যাসের প্রয়োজন, ইন্ডাস্ট্রিতে যে গ্যাসের প্রয়োজন, সেটা সেই সাপ্লাইটাও কমে আসছে। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা, কর কাঠামোর দুর্বলতা ও ব্যবসার ব্যয় কমানো না গেলে বিনিয়োগের আগ্রহ কিংবা প্রস্তাব কোনোটাই বাস্তবে রূপ নেবে না, বলছেন অর্থনীতিবিদরা। কিভাবে আমরা যদি বিদ্যুৎ, জ্বালানি এগুলোর মধ্যে যে সমস্যা আছে সেইগুলোতে যদি আমরা বিনিয়োগ আনতে পারি, তাহলে ওইসব দেশের বিনিয়োগও বাড়বে, আবার অন্যান্য দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এগুলোর একটা ইতিবাচক একটা অবদান থাকবে। সেই সাথে বন্দর অবকাঠামো উন্নয়ন ও কাস্টমসের জটিলতা নিরসনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গত 2 দশকে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় 10 গুণ। 15 বছর আগেও বজ্রপাতে বছরে মারা যেত 30 জন, এখন তা পৌঁছেছে 350 জনে। আর এই দুর্যোগ কমাতে সরকার নতুন প্রকল্প নিয়েছে। আওয়ামী লীগ সরকারের তালগাছ প্রকল্প বাতিল করে হাওড় অঞ্চলে 15 জেলায় বসছে শেল্টার সেন্টার এবং সাইরেন মিশন। আর দুর্যোগ এবং ত্রাণমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টির সঙ্গে বাড়ে মৃত্যুর সংখ্যা। এ সংখ্যার নাম বজ্রপাত। বাংলাদেশে বজ্রপাত এখন এক নীরব ঘাতক। প্রতি বছর বজ্রপাতে 350 জনের বেশি মারা যাচ্ছেন। হাওড় অঞ্চল, উন্মুক্ত মাঠ, নদী তীরবর্তী এলাকায় কৃষিকাজে নিয়োজিত মানুষেরা বেশি বজ্রপাতের শিকার হন। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বজ্রপাত বাড়ছে বলছেন পরিবেশবিদরা। গত 11 জুন একদিনে দেশের 11 জেলায় বজ্রপাতে 18 জনের মৃত্যু হয়েছে। এর আগে 27 এপ্রিল একদিনে মারা গেছেন 14 জন। এখন বজ্রপাতের সময়কালও দীর্ঘ হচ্ছে। আগে মার্চ এপ্রিলকে বজ্রপাতের মৌসুম ধরা হতো, এখন সময়সীমা আগস্ট পর্যন্ত বেড়েছে। বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ধরে সরকারের উদ্যোগের কথা জানালেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। যে আমরা যদি হাওড় অঞ্চলে এই শেল্টারগুলো করি, তাহলে মাল্টিপারপাস ইউজ হবে। জেলেরা মাছ ধরতে যায়, তখন যদি একটা শেল্টার, ওই ধরুন আকাশের ভিতরে যদি ওই ধরনের আভাস পাওয়া যায় যে বজ্রপাত হবে, তাহলে ওই শেল্টারের মধ্যে তারা আশ্রয় নিতে পারবে। কৃষকরা তো মনে করে যে হয়তো এখনই কমে যাবে, এই কারণে ওখানেই হয়তো বসে থাকে, যার কারণে প্রাণহানিগুলো বেশি ঘটে। আমরা একটা সাইরেন রাখবো, অ্যালার্ম দিব যে এই সমস্যা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন। ইউরোপীয় ইউনিয়ন এবং সরকারের যৌথ উদ্যোগে নেওয়া হচ্ছে বজ্রপাত নিরোধক প্রকল্প। প্রাথমিকভাবে খরচ 200 কোটি। গভর্নমেন্টের অনেকগুলো বাইরের কিন্তু ডোনার কান্ট্রি আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা এখানে সহযোগিতা দিতে চাচ্ছে আর কি। এগুলো ইউরোপিয়ান ইউনিয়ন আসছেন, ওনারা আসছেন। এদিকে ভূমিকম্পের ঝুঁকিও সরকারকে নতুন করে ভাবাচ্ছে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতিতে ঢাকাকে সর্বোচ্চ ধরে 445টি জায়গা নির্ধারণ হয়েছে শেল্টার হিসেবে। নিয়োগ হচ্ছে 1 লাখ স্বেচ্ছাসেবক। আমরা 2 সিটি কর্পোরেশনের কাছে তালিকা সংগ্রহ করছি, 445টি আমরা স্থান নির্ধারণ করে ফেলছি ইতিমধ্যে। এবং তার পাশাপাশি উনি বলছেন যে সরকারের বাইরে প্রাইভেট কোম্পানিগুলোতে কি ইকুইপমেন্ট আছে তার একটা তালিকা আপনারা সংগ্রহ করেন। যে এই ধরনের ঘটনা ঘটে গেলে স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবক আছে কিনা, উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতির নির্দেশনা রয়েছে সরকার প্রধানের। অগ্রাধিকার অনুযায়ী কাজ করছে মন্ত্রণালয়, বললেন দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী। জাতীয়ভাবে টাস্ক ফোর্স গঠন করার জন্য হেডেড বাই প্রাইম মিনিস্টার, সেই প্রস্তাবটা আমরা হয়তো ওনার আলোচনা আমরা নিয়ে যাব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। মরক্কো থেকে স্পেনের সেউতায় নজিরবিহীন অনুপ্রবেশের পর সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ক্ষুধা আর তৃষ্ণায় এল ট্রাম্পলিন সৈকতে মানবেতর দিন কাটাচ্ছেন হাজারো আশ্রয় প্রার্থী। এই সীমান্ত পারাপারে ঘটনায় এখনো পর্যন্ত 88 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সংকট মোকাবেলায় এরই মধ্যে মাঠে নেমেছে রেড ক্রস। এদিকে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা আর জোরদার করার ডাক দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। উন্নত জীবনের আশায় স্পেনের সেউতা সীমান্তে আটকে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো অভিবাসী। স্পেনে প্রবেশের এই কঠিন চেষ্টায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন অনেকেই।
অনাহারে থাকা এসব মানুষের সহায়তায় মানবিক সাড়া দিয়েছে রেড ক্রস। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার খাবার ও পানি পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মাঝে। ত্রাণকর্মীদের দেখে একটু পানির আশায় মরিয়া হয়ে ছুটছেন এসব মানুষ। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসী স্পেনে আশ্রয়ের আকুতি জানাচ্ছেন। আমাদের কোনো শক্তি অবশিষ্ট নেই, তবুও হাল ছাড়বো না। মরতে হলে এখানেই মরবো, কিন্তু আর ফিরতে চাই না। সেউতার এই আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় কূটনৈতিক উত্তেজনা বেড়েছে ইউরোপ জুড়ে। এমন পরিস্থিতিতে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে একযোগে কাজ করার ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হয় চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ, ইরানকে এমনই আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা চলছে, তবে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কেবল ওমানের সাথেই কথা বলছে তারা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। ইরানকে নিজেদের অবস্থান পরিষ্কার করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দেন, হয় সম্মানজনক চুক্তি করতে হবে, নয়তো নিঃশর্ত পূর্ণ আত্মসমর্পণ ছাড়া তেহরানের সামনে আর কোনো উপায় নেই। সংঘাত এড়াতে এটিই তাদের শেষ সুযোগ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দর কষাকষি চলছে পুরো দমে। তবে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একটি নিরাপদ ও অস্থায়ী রুট চালুর বিষয়ে কেবল আঞ্চলিক মিত্র ওমানের সাথেই এখন দেন দরবার করছে তারা। মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত গাজায় কিছুতেই থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর নতুন এক বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। উপত্যকাটিতে ইসরায়েলের এমন লাগামহীন আগ্রাসনের কড়া সমালোচনা করে যৌথভাবে নিন্দা প্রস্তাব দিয়েছে কাতার, মিশর ও তুরস্ক। একই সাথে বেসামরিক মানুষ হত্যা ও চিকিৎসা কেন্দ্রগুলোতে এমন পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাফ চ্যাম্পিয়নশিপের আগেই জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের নতুন সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জার্মান কোচ রেইনহার্ড স্টাফ, আর একই সঙ্গে গোলকিপার কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন আরেক জার্মান ক্রিস্টিয়ান বারবাকুস। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ থমাস ডুলির টেকনিক্যাল টিমকে আরো শক্তিশালী করতে সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন জার্মান কোচ রেইনহার্ড স্টাম্ফ। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ফুটবলে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব, আল ইত্তেফাক এবং আল হিলালের অনূর্ধ্ব 21 দলের কোচিং স্টাফের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন ভিয়েতনামের নোগুয়েং হোয়াংলান। গায়ানা জাতীয় দলে থমাস ডুলির সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি ডকং ভিয়েতেলকে শিরোপা জেতানোর কৃতিত্ব রয়েছে তার। শুধু সহকারী কোচ নয়, গোলপোস্টের দায়িত্ব আসছে নতুন মুখ। জাতীয় দলের নতুন গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জার্মানির ক্রিস্টিয়ান বারবাকুয়াস। এর আগে কাজ করেছেন কাজাখস্তান জাতীয় ফুটবল দলের সঙ্গে। গোলকিপারদের আধুনিক প্রশিক্ষণ ও পারফরম্যান্সের উন্নয়নে তার রয়েছে বিশেষ সুনাম। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে বাফুফের বিদেশি কোচ নিয়োগ দেয়াকে বেশ ইতিবাচক হিসেবে দেখছে দেশের ফুটবল সমর্থকেরা। আবরার আল দাইয়ান, নিউজ 24। আগামী 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ হকি ফেডারেশন নির্বাচন। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই এমন ঘোষণা দিলেন ইশতিয়াক সাদেক। বলেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চান তিনি। হকি নিয়ে নানা পরিকল্পনার কথাও জানান ইশতিয়াক সাদেক। শুভ দেবনাথের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা হকি দিন দিন পিছিয়ে পড়ছে। এবার সেই খেলাকে এগিয়ে নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়া সংগঠক ইশতিয়াক সাদেককে। সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই তুলে ধরলেন তার পরিকল্পনা। আমার বাবা সবসময় হকি নিয়ে স্বপ্ন দেখতেন। আমরা হকিকে ব্র্যান্ডিং করতে চাই। হকিটাকে যদি আমরা প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি, হকি বহু দূর হকি চলে যাবে আমার বিশ্বাস। মাঠের খেলা চালানোর পাশাপাশি ফেডারেশনের নির্বাচন নিয়েও কাজ করতে চান তিনি। প্রক্রিয়া মেনে আগামী 3 মাসের মধ্যে আয়োজন করতে চান হকির নির্বাচন। আমি হকি নির্বাচন শুনেছি, দেখেছি, নির্বাচন আমি দিব। এখন সেই নির্বাচনে আমি থাকবো কি না, কে থাকবে, সেটা আমি এখন ইটস টু আর্লি টু সে।
ক্রিকেট ফুটবলের মতো হকিতে আবারও শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর, সেটি নিয়েও অগ্রসর হচ্ছে এই কমিটি। প্লেয়ারদেরকে স্টার বানাতে হবে। আজকে আমাদের হামজা চৌধুরী এসে আমাদের ফুটবলকে অনেক দূর বদলে দিয়েছে। আমিও মোটামুটি আত্মবিশ্বাসী যে আজকে আমাদের আমিরুল, আমাদের সবুজ, আশরাফুল, এরা একসময় জিমি অনেক বড় স্টার ছিল, এখনো জিমি টিমে আছে। সো এদেরকে যখন মানুষ চেনা জানা আরম্ভ করবে, এটা ঘরোয়া লিগ থেকে হোক, ইন্টারন্যাশনাল থেকে হোক বা ফ্র্যাঞ্চাইজি থেকে হোক, তখন আসলে আমাদের হকিকে কেউ আটকে রাখতে পারবে না। হকির সাথে রক্তের সম্পর্ক ইশতিয়াক সাদেকের। বাবা আব্দুল সাদেক ছিলেন জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, সেখান থেকে এই খেলাটির প্রতি এত ভালোবাসা। হকিটা আসলেও মানে আমার রক্তের মধ্যে প্রথমে ছোটবেলা থেকেই ঢুকে আছে। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ।